when I first entered. I've known Dr. Haq for years. He's a pioneer in integrative medicine, healthcare, vitamins, wellness. I happen to be the vice president of the biopharmaceutical company that supplies products to Dr. Haq, and I have admired him from afar for many years. It's my honor to present Dr. Haq with this humble award, specifically for Global Integrative Healthcare Excellence. Dr. Haq is a pioneer. I look up to him, and he's somebody that everybody here can respect and learn from. Dr. Haq, please accept this reward. Very nice award. This here is yours also. Okay. I'll take it. Okay, thank you. Thank you. Okay. Thanks. Congratulations, Dr. Haq. Wow. Congratulations, round of applause. I respect Dr. Haq a lot. He is doing great work, So thank you for coming from me, Dr. Haq, for the work you're doing for the Bangladeshi community. And now I would like Dr. Haq to come up and give his talk. So everyone, please welcome Dr. Haq. That's أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সুপ্রিয় ভাই বোনেরা এবং আজকে সম্মানিত অতিথিবৃন্দ and I'm going to speak in Bangla, Dr. Michael, so just letting you know. And যারা আসছেন দূর দূরান্ত থেকে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা স্পেশালি সিস্টাররা অনেক কষ্ট করে আসছেন বসছেন মসজিদের ভিতরেই এক পাশে বসছেন এবং যারা আয়োজন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যখনই দেখি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যে একটা সময় পরে অসুস্থ হয়ে পড়ে, একটা সময় পরে অনেকগুলো রোগে আক্রান্ত এবং একটা সময় পরে তারা কাজ থেকে পার্ট টাইমে চলে আসতে হয়, একটা সময় পরে দেখা যায় কি তারা মানে গভর্নমেন্ট সাপোর্টের উপরে জীবনযাপন করতে হয় এবং আপনি দেখবেন মানে বয়স 30, 40, 50 হবে এটা খুব মানে ডায়াবেটিস হবে না, এটা খুব আনকমন ব্যাপার। আর 60-70 তো অনেকগুলো রোগ, অনেকগুলো মেডিসিন, এটা আমাদের জন্য খুব কমন হয়ে গিয়েছে আজকে। এবং এই দৃশ্যটা শুধু বাংলাদেশের কমিউনিটির না, এটা আরও কিছু কমিউনিটি আছে, ইন্ডিয়ান পাকিস্তানিদের একই অবস্থা, আমেরিকানদের মধ্যেও আছে, একটু ভিন্ন রকম, মোর অ্যাবাউট হার্ট ডিজিজ, মোর অ্যাবাউট অটোইমিউন ডিজিজ অ্যান্ড আর্থ্রাইটিস, এই ধরনের সমস্যাগুলো অনেক বেশি। বাট আজকে আমি সারাদিন যাদের সাথে কনসাল্ট করেছি একটা বড় একটা মানে বিগ পার্ট হচ্ছে ডায়াবেটিস, বলতে পারেন যে 90% বা 80% তো হবেই। তাহলে 80 to 90% পেশেন্ট ছিল আজকে আমি ডায়াবেটিসের পেশেন্ট, এসেই প্রথম কি ডায়াবেটিস আছে। দেখুন এই ডায়াবেটিস কিন্তু থাকার কথা ছিল না। আমরা যদি দেখি যে এখন থেকে 30 বছর আগে ডায়াবেটিস কিন্তু ছিল না, কিন্তু এইভাবে ডায়াবেটিস কি বুঝতামও না, মনে হয় একটা বড় লোকের রোগ, এটা একটা বিরল একটা রোগ মনে করা হতো। তো এখন আমরা এই জায়গায় কেন এসেছি এটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। এবং আপনি যে কোনো আপনার লাইসেন্স কেয়ারের কাছে যাবেন বলবে কি এটা কোনো ভালো হবে না। শুধু ডায়াবেটিস না, আপনাকে ডিক্লেয়ার দিয়ে বলা হবে যে ব্লাড প্রেশার ভালো হবে না, অটোইমিউন রোগ তো ভালো হবেই না, তারপর কিডনি রোগ তো শেষ, কিডনি কখনো রিভার্স হয় না। মানে তাহলে রিভার্স হয়টা কি? কোনো রোগই রিভার্স হয় না। তাহলে রোগ, তাহলে কি রোগ হলে মানুষ মারা যাবে এটাই স্বাভাবিক? কিন্তু আসলে তা না, সায়েন্স তা বলে না। আজকে অনেক গবেষণা প্রমাণ করছে যে ডায়াবেটিসটা পুরো রিভার্স হয়। একদম মেইন স্ট্রিম পাবলিকেশন, আর্টিকেল, জার্নাল, কেস স্টাডি, এটা পাবলিকলি মানে পাবলিশ করা হচ্ছে। এরপরেও কি বলছে? ডায়াবেটিস রিভার্স হয় না। আপনি যদি দেখেন অটোইমিউন ডিজিজ, যদি দেখেন যে কিডনি সমস্যাগুলো, আমাদের এত কেস স্টাডিতে আমরা দেখিয়েছি যে এটা ফুললি রিভার্স হয়। ডায়াবেটিসটা, ব্লাড প্রেশারটা 100% রিভার্স হয়, আপনার থাইরয়েডটা 100% রিভার্স হয়। এটা আমাদের হাজার হাজার পেশেন্টের প্রমাণ। ইয়েস, কিছু রোগগুলা যেখানে শেষ হয়ে যায়, যেমন কিডনি ডিজিজগুলা, যেমন কিডনি শেষ, এখানে কারো কারো হয়, কারো কারো হয় না। অটোইমিউন রোগগুলা এটা এত বেশি ড্যামেজ করে ফেলে, হয়তো লাইফ হেলদি চলার মতো, মেডিসিন ছাড়া আসার মতো একটা অবস্থা তৈরি হয়। তো এটা হচ্ছে বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে। কিন্তু আমরা যা ধরে নিয়েছি ডায়াবেটিস হবেই, সারা জীবন ওষুধ খাবো,
এরপর কি হবে, ব্লাড প্রেশার বাড়বে, এরপর কি হবে, কিডনি যাবে, এরপরে কি হবে, ব্রেন যাবে, সেলুলোটাইটিস হবে, মানে এক একে অনেকগুলো রোগ তৈরি হয়। চোখের সমস্যা আপনারা জানেন, রেটিনোপ্যাথি, এক একটা রোগ তৈরি হবে। তাহলে আমরা এই লাইফটা আমরা কখনো কেউ চাই না, কেউ কখনো চাইনি, আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। সেখানেই ডক্টর হক কাজ করছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ। আপনারা আমার হিস্ট্রি জানেন, আমি নিজেও মাল্টিপল অটিজম রোগ আসার পরে ডক্টর আমাকে বলেছিল ইউ হ্যাভ টু গো টু হ্যান্ডিক্যাপ, বলে দ্যাটস অনলি ক্যান ইউ ক্যান ডু, নাথিং ইজ ওয়ার্কিং। দেন আমার সায়েন্টিস্ট মাইন্ড বললো যে সামথিং ইজ রং। আমি স্কলারশিপ নিয়ে আমেরিকাতে আসি, পড়াশোনা করি, আমি একটা রিনাউন ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, I don't want to go handicapped. It doesn't make sense to me. Subhanallah, Allah opened my mind. I started studying the nutrition in Harvard. I started studying naturopathic school. I started studying functional medicine. That brought me in a situation that I'm helping people. That's the program they arranged by Touching Soul International. They arranged a program to share my knowledge and experiences. What is my knowledge? My knowledge is very simple. It's not a rocket science. It's not something that you have to be you have to take my course and you have to go to school or you have to sit with me hours. No, it's so simple. Just take care of yourself in naturally. এটার জন্য কোনো আপনার মানে তেমন কোনো ইয়ে করতে হবে না। জাস্ট eat whatever is right for you. Whatever is not right, just avoid that. এরপরে কি হবে? রোগগুলো ভালো হবে, সায়েন্স বলতে ভালো হবে, আমাদের হাজার হাজার পেশেন্টের কেস থেকে ভালো হচ্ছে। আপনি যদি দেখেন যে আমি ঢাকাতে একটা কেসের কথা বলি, ঢাকাতে আমি প্রায় মোর দ্যান 10 ব্যাচ ডায়াবেটিক পেশেন্ট ভর্তি করিয়েছি আমাদের ঢাকা হসপিটালে, এবং 100% পেশেন্ট ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছে। 100%, একজনও বাদ থাকে নাই। যারা 30 বছর ইনসুলিন নিয়েছে তারাও বেরিয়ে আসছে, এবং কারো ইনসুলিন থেকে বেরিয়ে আসতে 1 উইকের বেশি লাগে নাই। আজকে একটা পেশেন্ট বলছে যে আমার তো থাইরয়েড ভালো হবে। বলুন ঠিক আছে, থাইরয়েড ভালো হয় নাই, আমার একটা পেশেন্টকে নিয়ে আসেন যে আমার কোনো একটা পেশেন্ট থাইরয়েডের মেডিসিন খেতে হচ্ছে এখনো ভালো হয় নাই, আমাকে দেখান এটা। কোনো একটা পেশেন্ট বলুক ওয়ার্ল্ড ওয়াইড, আমার তো সারা ওয়ার্ল্ডেই হাজার হাজার পেশেন্ট আছে, আপনারা জানেন, নিউ ইয়র্ক সিটি হতে ব্লকে আমার পেশেন্ট আছে। একটা পেশেন্ট ওয়ার্ল্ডে বলুক যে কোথাও যে আমার ব্লাড প্রেশার ভালো হয় নাই, আমার বলুক। সুবহানাল্লাহ। এখন তো পেশেন্ট আমি দেখতে হচ্ছে না, আমি ডাক্তারদেরকে ট্রেন করেছি, ডাক্তারাই পেশেন্ট দেখছে এখন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা এমন শুধু প্রটোকল তৈরি হয়েছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল এগুলো ভালো না হয়ে পারে না। কিন্তু অনেক ডাক্তার আপনাকে বলবে যে কখনো ভালো হবে না, সারা জীবন কোলেস্ট্রল মেডিসিন নিতে হবে, সারা জীবন ব্লাড প্রেশার মেডিসিন নিতে হবে। আমি অনেক ডাক্তার দেখেছি যারা আসে স্ট্রোক করে আমার কাছে আসে, মেজর স্ট্রোক করে আসে, কি আপনি কি নিয়েছেন? না আমি ভালো, কোনো সমস্যা নাই। কেন স্ট্রোক করেছি বলেন? তো আপনি কোনো সমস্যা নাই, স্ট্রোক করেছেন, তো আপনি ওষুধ খেতেন? না ওষুধ খেতাম, কিন্তু কোনো রোগ টোগ ছিল না। কি ওষুধ খেতেন? ব্লাড প্রেশার আর কোলেস্টেরলের। নিজে তো ভুল করেছেন, মানুষকে ভুল করিয়েছেন। সো আমাদেরকে বুঝতে হবে যে নিজেকে টেকে করতে হবে খুব ন্যাচারাল কয়টা স্টেপ আমি বলছি। এরপরে আমি জানি আপনারা এখানে আসছেন আমার সাথে কথা বলতে, আমি আপনাদের সবার সাথে কথা বলবো। আজকে প্রোগ্রামটা খুবই শর্ট হবে, তো আমি টক দেবো মাস্ট ফিউ মোর মিনিটস অ্যান্ড আপনাদের কথা শুনবো আজকে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ভাইরা? প্রথম হচ্ছে সবার আগে চিন্তা করতে হবে যেমন কোন খাবারটা আমরা খাবো না। ধরুন আপনি চিন্তা করুন যে আপনার অ্যাজ এ মুসলিম চিন্তা করুন, ফার্স্ট চিন্তা কি, আমি কোন গুনাহগুলো আগে করবো না, আমি কতটুকু নফল নামাজ পড়তে পারি সেটা চিন্তা করবো আগে, নাকি গুনাহ আগে বাদ দিব? আগে গুনাহ বাদ দিব। আমি জাহান্নামের আগুন আমার জন্য না, এক মুহূর্ত আমাদের সহ্য হবে না, আপনারা জানেন সবাই। তাহলে আমি প্রথম গুনাহগুলোকে বাদ দিব, তাই না? এরপর দেখি আমরা ফরজ দেখি, এরপর দেখি আমরা কতটুকু দান সদকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বি কনসিস্টেন্ট অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু প্রে হোল নাইট, বাট বি কনসিস্টেন্ট, ডোনেশন, সাদাকা, তারপরে হচ্ছে যে গুড বিহেভ, তারপরে হচ্ছে যে নফল ইবাদা। Anyway, it's not Islamic talk. It's my until 2019 I was a khatib, you know that. So I used to be giving khutbah. Until 2019 Allah make me so busy, no more chance, whatever Allah wants, that's the best. Anyway, আমি আসি দেখি, তো আমাদের ফোন দেখতে হবে যে কোন জিনিসটা আমরা বাদ দিব আগে। কি কি বাদ দিব? আমরা বাদ দিব হচ্ছে যে খাবারটা আল্লাহ দিয়েছে আমরা চেঞ্জ করে ফেলেছি ভুল করে। একটা হাদিস আছে, আমি যে হাদিসকে চেঞ্জ করে ফেলি, জয়ী হাদিস বানাই ফেলি, আপনারা কি হাদিসটা নেবেন? আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ ইজ আওয়ার মেকার, হি নোজ হোয়াট ফুড উই নিড, হোয়াট আওয়ার রেমেডি, হোয়াট আওয়ার নিউট্রিশন ইউ নিড টু নারিশ দ্য বডি। আমরা করেছি কি আমরা চেঞ্জ করে ফেলছি।
কোথায় চেঞ্জ করছে? শুধু খাবারে ভাজি করে তেলে ভেজে না, একবার জিন থেকে চেঞ্জ করে ফেলেছি, জিন থেকেই খাবার চেঞ্জ করেছি, জিন থেকে চেঞ্জ করে ফেলেছি আমরা, একেবারে জেনেটিক্যালি মডিফাইড। ক্যান ইউ ইমাজিন? এই যে বাদাম, সবাই এসে বলে আমি তো সব নাটস খেতে, কিন্তু বাদামটা খেতে পারি না কেন? ছোটকালে পিনাট খেয়েছি না আমরা, পিনাটে আবার অ্যালার্জি হয় নাকি? এখন তোমার অ্যালার্জি, পিনাট তো জিএমও। সব জিএমও সমস্যা হচ্ছে না, আমরা টের পাচ্ছি না হলেও, বাট প্রসেস করার সব খাবার বাদ দিব, সেটা জিএমও হোক আর মানুষের এটা ফ্রাইড বা প্যাকেজড বা টু মেনি কেমিক্যালি অ্যাডেড এগুলো বাদ দিব। কি যে চিপস, বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, এইগুলো আমরা বাদ দিব। যদি আপনার ঘরের স্যান্ডউইচ বানায় সুন্দর, আমাদের ঘরে নিজস্ব গ্লুটেন ফ্রি ব্রেড দিয়ে, তাহলে সব খাবারই খেতে পারি। কিন্তু আজকে যে ফরম্যাট আছে, যেটা প্রসেস খাবার দিয়ে তৈরি করা, এই ফরম্যাট আমরা বাদ দিব। স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, সিঙ্গারা, সমোসা যদি খেতে চান ঘরে সিঙ্গারা বানাতে পারেন নন হুইট ব্রেড দিয়ে। আপনি যদি সেখানে যদি পটেটো দেন, সেখানে যদি আপনি যা চান তাই ন্যাচারালি দেন, আপনি সিঙ্গারা ঘরে করে খেতে পারেন। কিন্তু কমার্শিয়ালি করতে গেলে তো যেটা আপনাকে সহজলভ্য, যেটা এটা দিবে, এইভাবে প্রসেস খাবার বাদ দিবেন। তারপরে কি হুইটটা জিএমও। এখন বলছেন আমি তো প্রতিদিন হুইট খাই, কোনো সমস্যা হচ্ছে না, এক সময় গিয়ে হবে। যে কোনো রোগ হলে প্রথম কাজ হুইটটা বাদ দেয়। কারণ হুইটটা 1979 ডক্টর নরম্যান বোলেক যখন নোবেল প্রাইজ পেয়েছিল এটাকে মডিফাই করার জন্য, ইট ওয়াজ নট থট দ্যাট ও মাই গড এটা যে এত ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে, এটা কোনো ভাবে নাই কেউ। আজকে গ্লুটেন থেকে সমস্ত রোগগুলো দেখা যাচ্ছে আসছে। অনেকে বলে শুধু সেলিয়াক রোগ গ্লুটেন থেকে হয়, সেলিয়াক রোগ হয় গ্লুটেন থেকে, কিন্তু আরও সব রোগের পিছনে কোনো না কোনোভাবে গ্লুটেনটা ইনফ্লামেশন তৈরি করছে এখানে সেখানে। তাহলে হুইট মেড প্রোডাক্টগুলো আপনারা অ্যাভয়েড করে রাইস মেড এবং নাটসের মেড প্রোডাক্টগুলো আপনারা খাবেন। কিটো খাবারগুলো আপনারা এখন হোলফুডে পাওয়া যায়, স্টেরয়েডে পাওয়া যায়। আর হ্যাঁ, তারপরে এটা বাদ দেওয়ার পর থার্ড যে খাবারটা বাদ দিতে হবে সেটা হচ্ছে যে অ্যানিমেল, যে খাবারগুলো অ্যানিমেল থেকে আসা, যে খাবারগুলো ফার্মে ওষুধ দিয়ে বড় করা হয়, ওই খাবারগুলো। তাহলে এই 3 ধরনের খাবার আপনারা খাবেন না। প্রথমত হচ্ছে কি, যেগুলো প্রসেস করা, ফ্রাই করা, এগুলো। 2 নম্বর হচ্ছে গমের তৈরি খাবার। 3 নম্বর হচ্ছে অ্যানিমেল যুক্ত অ্যানিমেল, আবার বলি 3 নম্বরটা হচ্ছে যেটা অ্যানিমেল থেকে আসে, যেটা কনভেনশনাল ফার্মে তৈরি করা হয়। সেটা কি? সেটা হচ্ছে যে গরুর গোস্ত, চিকেন, বিফ বা ল্যাম্ব, এগুলো ন্যাচারালি বড় হওয়াটা খেতে হবে আমাদেরকে। এবং এগুলো ফার্মে তৈরি করা কি হয়, প্রচুর অ্যান্টিবায়োটিক স্টেরয়েড দিতে হয়। ওই অ্যান্টিবায়োটিক স্টেরয়েডগুলো আমাদের শরীরে এসে এখানে ব্যথা, ওখানে লাম্পস, এখানে বাম্পস, কতজন পেশেন্ট আমরা ডেইলি পাই লাম্পস বাম্পস নিয়ে আসে। কেন হচ্ছে জানি না কেন হচ্ছে। ওই যে গ্রোথ হরমোনটা এক্সেসিভ সেলকে গ্রোথ করে, এটা টিস্যু লাম্পস তৈরি করছে। এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন আজকে এগুলো। তো আপনারা এগুলো ন্যাচারালি বড় হওয়া, গরু হোক চিকেন হোক, ন্যাচারালি বড় হওয়া একটা ফার্ম থেকে আসা, আপনারা ওই খাবারগুলো আপনারা নেবেন। এবং এটা কোথায় পাওয়া যাবে? এগুলা চিকেনগুলো পাওয়া যায় আপনাদের এখানে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায়, যেটা জ্যাট্রোতে পাওয়া যায়, স্টেরয়েড ফ্রি, অ্যান্টিবায়োটিক ফ্রি, হালাল চিকেন পাওয়া যায়। গোটগুলো পাওয়া যায় নিউজিল্যান্ড থেকে আসা, কস্টকোতে পাওয়া যায়। হ্যাঁ, ডিম সব জায়গায় অর্গানিক পাওয়া যায়, দুধ পাওয়া যায় না। আমাদের দুঃখ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুধ তার শেফা, আমরা এটা খেতে পারছি না। ওকে, দুধ খেতেই হবে তা না, আর একদম পাওয়া যায় তা না। আপনি যদি গুগল করে দেখেন যে ন্যাচারালি বড় করা গরু থেকে র মিল্ক আপনাকে বাসা ডেলিভারি করবে। আমি অনেক কিনেছি, আমি ইস্ট কোস্ট থেকে আমি টেক্সাসে ডেলিভারি দিয়েছি, পাওয়া যায়। এই খাবারগুলো বাদ দিলে তাহলে খাবেন কি? খাবেন সব ধরনের শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, মাছ, মাংস, ডিম সবই খাবেন ন্যাচারালটা। তাহলে খাবারটা শুধু মানে যেটুকু চেঞ্জ হয়েছে সেটুকু বাদ দিয়ে আপনারা অরিজিনাল খাবার দিকে চলে যাবেন, এতেই আপনার সমাধান। খাবারটা টু মাছ ফ্রাই না করে ঘরে রান্না করে খান। দ্যাটস দ্য ফুড অল ইনগ্রেডিয়েন্টস নিড টু থিঙ্ক অ্যাবাউট। তারপরে কাজ কি? তারপর কাজ হচ্ছে, আমরা দেখেন মানে অনেকে এসে বলে যে ডক্টর আমি তো ভালো হই নাই, ওষুধগুলো খেয়েছি। তো ভালো হলে তো কী করেছেন লাইফস্টাইলে? সবই করেছি কি? তো সকালে ব্যায়াম কতক্ষণ ব্যায়াম করেছেন? না, ব্যায়ামটা তো করা হলো না। আমাদের অভ্যাসের মধ্যে এটা পরিণত করতে হবে ব্যায়ামটা করা। কারণ কি? সুস্বাস্থ্যের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যায়াম করেছেন। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুম থেকে উঠেছেন, কখন ঘুমিয়েছেন? আপনারা বলেন দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি ব্যায়াম করেছেন? হাদিসে আসছে ব্যায়াম করেছেন উনি মদিনার রাস্তা হাঁটতেন, একটা সময় মদিনার রাস্তা হাঁটতেন। আজকে সায়েন্স বলছে যে সকালে খালি পেটে হাঁটে তা আস্তে আস্তে অনেক মেটাবলিক ডিজিজ থেকে সে সুস্থ হতে পারে। তারপরে লাইফস্টাইল কি চেঞ্জ করতে হবে? তারপরে হচ্ছে আমাদের ঘুমানোর অভ্যাসটা। আমরা রাত জেগে কাজ না করে আমরা রাত্রে একটু আর্লি ঘুমে যাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এশার পরে ঘুমে যাও, রাত মানে তাহাজ্জুদের সময় উঠে যাও। হ্যাঁ, এরপর দুপুর পর একটু রেস্ট নিতে বলছেন। সেটাও অনেকে হয়তো পারে না, এই জন্য হয়তো তাহাজ্জুদের সময় না উঠে অ্যাটলিস্ট ফজরের সময় উঠলে, তাহলে আর ফজর পরে উঠে ঘুমাবো, ফজর পরে কারোর ফোনে পাবো না। আমরা মুসলিম, এটা আমরা চাই না হতে।
আর সুস্বাস্থ্যের জন্য এটা ঠিক না। তাহলে আমরা যে কোনো কারণে আমরা এখান থেকে বেরিয়ে আসবো, দেখবেন আপনার স্বাস্থ্য এমনিতে চেঞ্জ হয়ে যাবে। এরপরে আসেন কি, আজকে মেডিসিন যারা খাচ্ছেন, আমি কিন্তু কখনো কাউকে মেডিসিন খেতে মানা করি না। অনেক পেশেন্টকে আমি ফিরিয়ে দিই, আমার কাছে আসতে বলে কি মেডিসিন বাদ দিছি, আমি বললাম মেডিসিন খেতে হবে। মেডিসিন যদি না খান, যে মেডিসিনগুলো বানিয়েছে ব্লাড প্রেশারের জন্য, আপনার হাই ব্লাড প্রেশার কিডনিতে ডাইরেক্ট ইম্প্যাক্ট করে। সুগার না খেলে সুগারের মেডিসিন যদি বন্ধ করে দেন, অনেকে করে এটা, ভাবছে আমরা মেডিসিন খেতে মানা করি। না খেলে কি হবে, আপনার একটা হাই সুগার আপনার হিউজ পরিমাণে আপনার ইম্প্যাক্ট করে আপনার শরীরে, অনেক ধরনের রোগের জন্য দায়ী। তাহলে আপনার এতগুলো সমস্যা হবে আপনি যদি সুগারটাকে আপনি আপনার শরীরে হাই সুগার থাকে। তাহলে ওষুধ নেবেন যখন অটোইমিউন রোগ হবে, বায়োলজিক্স লাগে, স্টেরয়েড লাগে, মেটফর্মিন লাগে, ইনসুলিন সবই নেবেন। কিন্তু আপনি যখন ন্যাচারালি সুস্থ হবেন, আপনার ডাক্তার আপনাকে বলে আপনার মেডিসিন লাগবে না, আপনি দেখবেন ব্লাড প্রেশার নরমাল ওষুধ ছাড়াই। এইভাবে সুস্থ হওয়ার উপায় আছে। আর যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তখন দিকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সুগারটা বাদ দেওয়া লাগবে। কার্বোহাইড্রেট যেগুলো আছে, আমরা যেগুলো কার্বোহাইড্রেট যেগুলো খাই, ভাত, রুটি, ফল, এগুলো তো ভালো, কিন্তু এই ভালো খাবারগুলো আমরা এই সময় বাদ দিতে হবে, কারণ ডায়াবেটিস হয়ে গেছে। তখন ফুললি প্ল্যান্ট বেস লো কার্ব ডায়েট দিতে হবে। সেটা কি, আমরা মাছ, ডিম, তারপর বাদাম, ডার্ক চকলেট, ভালো করে তেল। অনেকে বলে কি, ও আমি তেল খাই না, আজকে আপনি তেল খাবেন। তেলটা তো একটা মেডিসিন, তেল দিয়ে আমাদের কোষ তৈরি হয়। এই যে আমি আজকে সারাদিন তেল না খেতাম, আমার শরীরে আজকে ম্যাচ করতো। কারণ কি, প্রয়োজনীয় যে কোষ জেনারেট হয়, সেই কোষ গঠনের জন্য যে পরিমাণ যে অয়েলই দরকার হয় বা ফ্যাটি দরকার হয়, ওটা আমরা মিসিং থাকতো আমাদের শরীরে। তখন কি হতো, আমরা অসুস্থ। আমার ইমাজিন আপনি বহুদিন থেকে তেল খান নাই। আমি টক্সিক তেলের কথা বলছি না, যেগুলো বাজারে বানানো, যে তেলগুলো কমার্শিয়ালি তৈরি করা হয়েছে প্রচুর কেমিক্যাল দিয়ে, গ্রিস দিয়ে, ডাই দিয়ে, ব্লিচ দিয়ে, ওই তেল না। যেটা আজকে আমরা দেখি পিওর অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এগুলো হচ্ছে রিয়েল অয়েল। তো এইগুলো যদি আমরা নেই, তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে। তো ডায়াবেটিসের পেশেন্টের জন্য আপনার কার্বোহাইড্রেট বাদ দিবেন, তাহলে প্রচুর শাকসবজি, মাছ, ডিম, এগুলো হচ্ছে আপনাদের টেম্পোরারি খুব লিমিটেড খাবার খেতে হবে। তারপরে একটা সময় ডায়াবেটিস তো বেশি দিন লাগে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কারো 1 মাস। রিসার্চ বলে 6 উইক্সে ডায়াবেটিস পুরো রিভার্স হয়। ডক্টর টেইলর, অনেকগুলো ডক্টর রিসার্চ করেছেন জানিয়ে, যে আমার তো আছে এক্সাম্পল। আমার হসপিটালে আমি মানে পুরো 10টার বেশি ব্যাচ আমরা বের করেছি, তার 100% রিভার্সড। সো এটা তো দূরে যাওয়ার রিসার্চ যাওয়ার দরকার, আমার নিজস্ব আমাদের কেস স্টাডি আমাদের আছে। তো সুপ্রিয় ভাইরা, এই হচ্ছে আজকের অবস্থা। যাদের যদি ব্লাড প্রেশার হয়, তাহলে আপনাদেরকে কী করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, হার্টটাকে ফাংশন ভালো করতে হবে। শরীরে লবণ খেতে মানা করে দিয়ে ব্লাড প্রেশারটাকে আপনাকে পারমানেন্ট করে ফেলে দেওয়া হয়। একটু পিঙ্ক সল খান, দেখবেন ব্লাড প্রেশারটা ভালো হচ্ছে। আপনাগুলো লবণ খেতে মানা করে দেওয়া হয়েছে। এরপরে লবণের পর আর কি লাগে, একটু জুস লাগে, প্ল্যান্ট ভেজিটেবল সালাদ খাওয়া। এভাবে করতে করতে প্ল্যান্ট বেস খাবার খেলে ব্লাড প্রেশারটা ব্যালেন্সে চলে আসে। এক্সারসাইজ করতে হয়, লবণ খেতে হয়। তারপর টুরমেরিকের চা, নারিকেল তেল, এগুলো কি করে, নারিকেল তেল শরীরে ইনফ্লামেশন কমায়। টুরমেরিক শরীরে সমস্ত ধরনের মানে টক্সিনগুলোকে রিলিজ করে, সেলগুলোকে অ্যাক্টিভেট করে, সমস্ত ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি বা অ্যান্টিঅক্সিডেন্ট এনভায়রনমেন্ট তৈরি করে, সমস্ত এগুলোকে রিলিজ করে, তখন ব্লাড প্রেশারটা সহজে ব্যালেন্সে আসে। আর যাদের অটোইমিউন রোগগুলো হয়, তখন অনেকগুলা লিকি গার্ড থাকে, এগুলোর জন্য কাজ করতে হয়। আপনারা দেখেছেন অনেক মেজর অটোইমিউন রোগগুলো আমাদের পেশেন্ট ভালো হয়েছে, আপনারা দেখেছেন। আমরা কি করেছি, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের যেমন হচ্ছে কি বলে ন্যাচারাল সাপ্লিমেন্ট সবাই খায়, কিন্তু বাজারে বেশিরভাগ সাপ্লিমেন্ট হচ্ছে এটা কেমিক্যালি মেড। এগুলো তো আপনাদের খেয়াল রাখতে হবে যে কেমিক্যালি মেড সাপ্লিমেন্ট খেয়ে আপনি কখনো সুস্থ হতে পারবেন না। আজকে বিকেলে একটা পেশেন্ট এসে বললো যে আমি দেখেন এই সাপ্লিমেন্টগুলো 4টা খেয়েছি, এগুলো খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। আমার এগুলো তো আপনি জানান না কে বানিয়েছে, বলকে আমি তো এগুলো অ্যামাজন থেকে কিনেছি। তো আমাকে দেখেন কি ভালো ব্র্যান্ড কেমন জানেন, নিজেও জানে না কেন ভালো ব্র্যান্ড, যে সুন্দর লেবেল করা দেখে বলে কি দেখেন ভালো ব্র্যান্ডের আমি 4টা খেয়েছি, খেয়ে অসুস্থ হয়ে গেছি। কারণ এগুলো কোনো রেগুলেশন নেই, যে কেউ আপনিও চারা থেকে এনে বিক্রি করতে পারবেন না এগুলো সুন্দর লেবেল দিয়ে ভালো দামে। সো এটা ভাই কেয়ারফুল, এগুলো ভেরি কেয়ারফুল। আমাদের যেটা আছে এটা হচ্ছে একেবারে ফুললি FDA, ISO এবং GMP রেগুলার ল্যাবে তৈরি করেছি আমি এগুলো। আমার বহু বছরের গবেষণা থেকে এই ফর্মুলাগুলো তৈরি করা আপনাদের জন্য। বিশ্বভিত্তিক ভিডিও করা আছে, বিশ্বভিত্তিক গাইডলাইন দেওয়া আছে, খাবার নিয়ম বলা আছে। যদি লাগে ডাক্তার কনসালটেশন নেবেন। আমাদের ডাক্তার কনসালটেন্ট আমরা ফ্রি করে দিচ্ছি প্রায়, এখানে এখনও ফ্রি করতে পারি নাই, টেক্সাসে আমি ফ্রি করেছি, এখানে আমরা শীঘ্র করে দেবো ইনশাল্লাহ, নাকি সোহেল সাহেব করে দিয়েছি অলরেডি। আমরা করেছি শীঘ্র, আমরা এখানেও ফ্রি করে দিচ্ছি, তাদেরকে আপনারা ফ্রি ডক্টর কনসাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের এরপর যাদের সিরিয়াস সমস্যা হয়, তখন স্টেম সেল স্পেশালিস্ট আছে, ডক্টর মাইকেল 12 বছর ধরে স্টেম সেল করছেন।
তার বিশাল এক্সপেরিয়েন্স স্টেম সেল নিয়ে, তার 3টা ক্লিনিক আছে, মানে বেশ ভালো সাকসেসফুলি কাজ করছে মাইকেল স্টেম সেল রিসার্চ নিয়ে। তো ওদের 2জন ডক্টর আছে, ডক্টর হোয়াইট এবং আদার ডক্টর লিও আছে। তো 3জন ডক্টর টিম আছে ওদের, আমিও একজন ওদের মধ্যে। তো আমরা এই কোলাবোরেটলি কাজগুলো করছি, যাদের মেজর কিডনি ডায়ালাইসিস করতে হচ্ছে। সবাই ভালো হয় তা না, কিডনি ডায়ালাইসিস খুব কঠিন, এটা হয়তো কারো কারো হয়, অনেকেরই হয়েছে আমাদের মধ্যে। আবার যাদের অটিজম পেশেন্টদের জন্য স্টেম সেল মাস্ট, বেশিরভাগ ইমপ্রুভ, কারো কারো আবার হয় না, এটা আপনাকে জেনে আসতে হবে। তারপরে হচ্ছে যে যাদের যে কোনো মেজর অটোইমিউন রোগের ক্ষেত্রে স্টেম সেলটা বড় কাজ করে। তো এনিওয়ে হিলিং হতে হবে কম্প্রিহেন্সিভলি। ওজন থেরাপি আছে, আকুপাংচার আছে, এই সবগুলো দিয়ে আপনাকে আস্তে আস্তে সুস্থতার দিকে আসতে হবে সুপ্রিয় ভাই বোনরা। আর যদি বেসিক স্বাস্থ্যের জন্য কিছুই লাগে না, এক্সারসাইজ, হেলদি খাবার দাবার, দ্যাটস এনাফ। ব্লাড প্রেশার বেড়ে গেছে, আপনি একটু এক্সারসাইজ করেন, একটু প্ল্যান্ট বেস খাবার খান। ডায়াবেটিস হয়ে গেছে বলছে, বা খুব বেশি না, আপনি এখনই কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেন, দেখবেন আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি আপনাদের প্রশ্ন নিয়ে বলছি আজকে আমি বেশি বলবো না, যেহেতু ডক্টর আছে, ডক্টর স্টার আছে, ডক্টর মাইকেল ওনার কথা বলবো একটু। তো আপনাদের প্রশ্নগুলো আমি নিব আজকে সুপ্রিয় ভাইয়েরা, প্লিজ। কারো কোনো প্রশ্ন আছে? জি। ডাক্তাররা যে গেলেই আমাদেরকে অনেকগুলো টেস্ট দেওয়ার পরে আমাদের অনেকগুলো মেডিসিন দিচ্ছে। এখন আমরা তো আর বুঝতেছি না যে কোন মেডিসিনটা আমরা যাচ্ছি, মেডিসিনটা খাচ্ছি সাময়িক, এটা ইয়ার জন্য গেছি, ব্যথার জন্য গেছি ব্যথা মেডিসিন, কোলেস্ট্রলের জন্য গেছি কোলেস্ট্রলের মেডিসিন, প্রেশারের জন্য গেছি প্রেশারের মেডিসিন। এগুলো তো আসলে আমরা তো বুঝতেছি না, ডাক্তার কোনটা বেটার মনে করে সেটা তো আমরা বুঝি না। আমাদের বডিতে তো আমাদের এটা কোনটা অ্যাডজাস্টফুল হচ্ছে, কোনটা পরে আমরা বুঝতে পারি যে এই ওষুধটা আমাদের ক্ষতি করতেছে। এখানে কি করণীয়, তাই না? আপনি যখন অসুস্থ হবেন, ভাই বলছেন যে আপনি যখন অসুস্থ হবেন ডাক্তার কাছে যাবেন, ডাক্তার ওষুধ দিবে, আমরা তো আর বুঝি না, আমরা ওষুধ খেয়ে যেতে হয়। তো আপনি এখানে আপনাকে এডুকেট করতে হবে, এছাড়া বসেন, এছাড়া কিছুই করার নাই। কারণ আপনি দেখেন, শুধু ডক্টর হক বাঙালি বলে আপনারা টের পেয়েছেন, কিন্তু আপনি গুগল করে দেখেন, ডক্টর মার্ক হাইম্যান, ডক্টর ডেইন অর্নিশ, ডক্টর খারওয়েল, আপনি 100 আমেরিকান ডক্টর আছে যারা এক্স্যাক্টলি আমার মতো কথা বলছে। তা সবাই কেউ কার্ডিওলজিস্ট। ডক্টর খারওয়েল আমেরিকান হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ছিল, উনি টোটালি বাদ দিয়েছে। ডক্টর নাদির আলী, আমাদের ডিসকাশন, আপনার প্রশ্ন করবেন আমি কথা বলবো, ডিসকাশন করলে সমস্যা হবে। ডক্টর নাদির আলী, উনি একজন আমার সিটির আমার নেইবার, সে তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তোমার লাইসেন্স সাসপেন্ড করা হবে, সে নিজে সাবমিট করছে। সেই রিনাউন্ড কার্ডিওলজিস্ট আপনাদের ডক্টর নাদির আলী, আপনারা দেখবেন। তো এরা কি করেছে, যখন দেখে যে সিস্টেমের মধ্যে তারা থাকতে পারছে না, সিস্টেম তাকে লিখতে হবে আপনার এই ড্রাগ, এই সার্জারি, এই মেডিসিন, তখন তারা একসময় ছেড়ে দেয়। তারা আমাদের যে স্টাইলটা ইন্টিগ্রেটিভ মেডিসিনটা, আমার মতো 100 ডক্টর অনলাইনে আছে। ডক্টর এক্স, ডক্টর বার্গ তো আপনারা অনেকেই ছিলেন। তো এই কথাগুলো শুধু আমি বলছি তা না, এখন আপনাকে এডুকেট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কারণ আপনার একটা সিস্টেম সহজে চেঞ্জ হয় না। আমরা কখনো এটা চেঞ্জ হওয়া কঠিন, কারণ এটা হয়তো বলছেন যে শেখ হাসিনা চেঞ্জ হচ্ছে, এটা হবে না কেন? এটা ভিন্ন ব্যাপার। শেখ হাসিনার মতো না ব্যাপারটা, যে শেখ হাসিনার মতো এটা পড়ে যত বড় পাওয়ারফুল হোক না পড়ে যাবে, এটা পড়বে না। কেন পড়বে না? এটার উপর ডিপেন্ড করছে অনেক মানুষের চাকরি বাকরি। এখানে দেখবেন সবচেয়ে বড় বিল্ডিংটা কার এখানে? একটা এলাকায় হাসপাতাল, একটা সিটিতে বড় হসপিটালগুলো, বড় স্থাপনাগুলো হাসপাতালের। তো সবচেয়ে পাওয়ার ওদের, কারণ এর মাধ্যমে প্রচুর লোকে এমপ্লয়মেন্ট হয়। এখন আপনাকে এডুকেট করার মাধ্যমেই এটা সমাধান করতে হবে এটার জন্য। কারণ প্রতিটা ক্যাম্পেইন হয় ওদের টাকায়। ট্রাম্প ওদের বিরুদ্ধে কথা বলবে না, কেন বললাম কথা? ট্রাম্পকে তো ক্যাম্পেইন ওদের টাকা দিয়ে ইলেকশনে সে করেছে। আপনার কোনো প্রশ্ন আছে? আমি আমার ছোটবেলা আমার টাইফয়েড হয়েছিল, হওয়ার পরে আমি আমার সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রফেসর শিশু বিশেষজ্ঞ ওনার কাছে গেছি। তো যাওয়ার পরে আমার বাবা মা আমাকে নেওয়ার পরে সে আমাকে কোনো কিছু ইয়ে করে কিছু মেডিসিন লিখে দিচ্ছে, আর বলে যে এটা পোলিও আর্থ্রাইটিস হয়ে গেছে। তারপরে আমি অনেকগুলো ডাক্তার দেখাইছি, আপনার অনেক প্রফেসর দেখাইছি। আমাকে যার কাছে গেছি সে আমাকে পেইন মেডিসিন দিত। এখন একটা সময় আসতেছে আমার এখন টোটালি পুরো ব্যাক পেইন থেকে স্টার্ট করে পুরো জয়েন্টগুলো সম্পূর্ণ পেইন। এখন আমাদের তো ব্যথার জন্য আমরা কি করি, একটা ডাক্তারের কাছে শরণাপন্ন হই, ডাক্তার অটোমেটিক কি করে সে ওষুধ দিয়ে দিতেছে। রাইট। এখন আমি টেস্ট করে দেখি আমার কিডনি থেকে ধরছে, এখন আমরা কোথায়? আচ্ছা, আপনার কারো কোনো প্রশ্ন আছে এখনো? আপনারা একটু প্রশ্ন করবেন প্লিজ। হ্যাঁ, তাহলে আমাদের সবাই তো এখানে সবাই টাইম ভ্যালুয়েবল, প্লিজ। আপনাদের
আপনি বসে বসে বলিয়েন, উঠতে হবে না। আচ্ছা, অ্যালার্জির জন্য কি মেডিসিন আছে, কোথায় পেতে পারে? অ্যালার্জির জন্য হচ্ছে আপনাকে প্রথম লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অ্যালার্জির জন্য মেডিসিন খেয়ে অ্যালার্জি ভালো হয় না। লাইফস্টাইল কি? অ্যালার্জির জন্য আপনাকে খাবারের হজমটা বাড়াতে হবে। মানুষের পেটে যখন অ্যাসিড কমে যায়, এখন আনফর্চুনেটলি কনভেনশনাল অনেক ডক্টর আপনাকে বলবে অ্যাসিড কমান, আপনার অ্যাসিড বেড়ে গেছে, উল্টা আপনাকে অ্যান্টাসিড লাগে ধরা দিবে। আসলে অ্যাসিড কমে গেলে এটা হয়, বাড়ে না। পুরো ডিফারেন্টভাবে সায়েন্সটাকে চেঞ্জ করা হয়েছে। তো অ্যাসিড বাড়ানোর জন্য কি, সবসময় খাবারের সাথে অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে খাবেন, আর সকালটা একটু ফাস্টিং করবেন। তাহলে হবে কি, হজমের জন্য পেটটা তৈরি হবে, এবং অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে খেলে খাবারটা ভালো হজম হবে। তো অ্যাপল সাইডার ভিনেগার এখন অনেকেই খায়। এখন আর কারো কথা অনেকে ভয় লাগে আপনাকে, এটা খেলে কিডনি যাবে, এটা খেলে পেটে অ্যাসিড বেড়ে যাবে। সুবহানাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই অ্যাপল সাইডার ভিনেগার খেয়ে গ্যাস্ট্রিক সহ অনেক রোগ থেকে বেরিয়ে আসছে। আপনার কেউ হাত তুলবেন, বলেন দেখি, আপনার কেউ গ্যাস্ট্রিক থেকে বেরিয়ে আসছেন অ্যাপল সাইডার ভিনেগার খেয়ে? এই যে এখানে আপনার অনেক ভাই আছে, অনেকে আছে এখানে। অ্যাপল সাইডার ভিনেগার এতটাই মিরাকল, এটা খেলে যখন হজম ভালো হবে তো অ্যালার্জি কমে যাবে। আর তাও যদি অ্যালার্জি না যায়, আমাদের একটা মেডিসিন আছে হিস্ট কেয়ার। এগুলো করার পরে হিস্ট কেয়ারটা খাবেন, এবং পেটের ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। প্রোবায়োটিক খাবেন। প্রোবায়োটিক নাম হলো ডাইজেস্টিভ প্রো, আমাদের আছে, ওইটা সব খেলে আপনার পেটের ব্যাকটেরিয়াটা বাড়লে, অ্যালার্জি রিয়েকশন কমে গেলে, আর ডাইজেশনটা বাড়লে, আর যদি আপনার যে পেটের অ্যাসিডটা ভালো হয়, এই কটা কাজ করে আস্তে আস্তে অ্যালার্জি থেকে বেরিয়ে আসতে হবে। এক্সারসাইজ করবেন ইনশাআল্লাহ। জি, আপনি এখানে প্রশ্ন করছেন সবার আগে, এখানে প্রশ্ন সবার আগে করছেন। হ্যাঁ, বসে বলেন। হ্যাঁ স্যার, আমি কিডনি পেশেন্ট। তো এই ডাক্তার যখন দেখাচ্ছে, ডাক্তার আমার বলছে আমার সাকনি নষ্ট হয়ে গেছে, আমার নাকি এটারে ইমপ্রুভ হবে না, তবে যেটুকু আছে তারা বলতেছে এইটুকু ধরে রাখার জন্য চেষ্টা করবে। এখন আমার আগে হাই ব্লাড প্রেশার ছিল, আপনার এই এগুলো ফলো করি, আমি ডায়েট মেনটেন করার পরে আমার এখন ব্লাড প্রেশার নরমাল আছে। এখন আমার এই কোলেস্টেরল কমে গেছে, তো আমার কিডনিটা কি ভালো হবে না? সাইদ ভাই আছে নাকি? ওনাকে বসতে দেন, বসতে দেন, রুম আছে ওখানে। বুঝছি, এই জন্য ওখানে কি বসেন, তাহলে ওখানে অনেক জায়গা আছে, ওখানে একটু বসেন, তাহলে আপনার একটু আরাম হবো, কষ্ট হচ্ছে আর কি। আমরা কথা বলবো, বসেন। তো হ্যাঁ, 3B কেন, আমাদের 4 থেকে ভালো হচ্ছে, আমাদের অনেক এক্সাম্পল আছে। 4 থেকে ভালো হওয়া এক্সাম্পল অনেক আছে। ওনারটা হলো 37 না কত, 3B। তো 3Bটা হচ্ছে 4 থেকে আরো কম স্টেজে আছে। তো আলহামদুলিল্লাহ আমার সাকসেস অনেক আছে। স্টেজ 5-এ চলে যাওয়ার পরেও আমরা চেষ্টা করছি, সেটা অনেক সময় সফল হয় না, কিন্তু স্টেজ 4 ভালো হয়েছে অনেক আছে। স্টেজ 3 তো সুবহানাল্লাহ, কোনো স্টেম সেল ছাড়াই স্টেজ 3 ভালো হয়েছে। নাম হলো কি, সুলতান মৃধা, দেখছেন না? দেখেছেন না? অনেক আছে, আরো অনেক আছে এরকম। তো দেখেন, তো স্টেজ 3B থেকে ভালো হওয়া একদম সহজ। ইভেন স্টেম সেল তবুও আপনার ওটা একটু ক্রিটিক্যাল, হয়তো স্টেম সেল লাগবে, বাট স্টেম সেল দিয়ে এটা খুব সহজে ভালো করা যায়। Dr. Michael, can you talk about, he has a question that kidney disease, kidney dialysis and kidney getting stage 3, 4, someone even 5. I have one patient today, stage 4 kidney, 5. Oh, he's a 5, stage 5. So how much stem cell can help to get back to normal kidney with that situation? I've owned clinics for 9 years. I have multiple clinics in Florida, Southampton, New Jersey. We treat a lot of kidney disease with stem cells and exosomes, a combination of both products. We do a IV push once a month for 3 months and then reevaluate. Had tremendous success with high doses of stem cells and exosomes. Anybody here would like to research on it, independent third-party white papers from hospitals and universities talking about the success of these products for kidneys, I'd be honored to send it to Dr. Hawk, and he can send it to anybody here that's interested. Anything I do at my clinics, and now since I'm working with Dr. Hawk very closely, we lead with the research. The research says the product is safe and effective for different disease states. So if we're treating a patient and we're treating kidney disease, of course, it's going to be research that we give to you. So it's not just me and Dr. Hawk saying the product is going to be safe and effective. You have research supporting that theory. Anecdotally, we had tremendous success at my clinic in New Jersey, patients having a great recovery. I think if anybody's here very interested in this therapy,
to look at the research, ask us questions, and really strongly consider the option of getting treatment. It's safe and effective. It takes about 20 minutes. We can do it at our location on Fifth Avenue, or we can do it right here in Jamaica, Queens. Anybody have a specific question? About stem cell. Stem cells. So I want to know. বসো I have chronic kidney disease 3B. So I want to know it will how many stem cell therapy when I take it will be it's fine. It will be how many treatments he In needs? my humble opinion, 100 million stem cells and 3 trillion exosomes. IV pushed monthly for 3 months. Every 30 days, you get an IV infusion. Some patients consider even a 4th procedure. After that, we wait 3 months. The best clinical outcome is 90 days after the last injection. So I suggest we do our values, we reassess 3 months after the 3rd injection to see great improvement. I may even accelerate it, depending how severe the disease state is, to every 2 or 3 weeks. We've done that with other patients that was in dire health. We would accelerate the treatments to have a positive effect as soon as possible. But I really urge to look at the research and then ask Dr. Hock and myself if you have any particular questions. Okay, I'll share his number to you. Okay, you can talk to him. Yeah, you can. Thank you. Ji, ji. My pleasure. You can contact me directly. Dr. Hock will give you. Should I just give my cell number? Listen, I'll give my cell number now. If you guys can write it down. My cell number is 732 703 2882. Call me Michael. I'm available 7 days a week. And I'd be honored if you contact me. I can email you research. I'm happy to answer any specific questions you may have. And Dr. Hock, of course, is available for questions. You can get two opinions. My number again is 732 703 2882. If anybody needs to write that down, come see me. Come up, walk up Yeah, here, we're here. after the conference. I'll be happy to talk to you. Yeah, we're here. We'll talk. Yes, we'll take question from sister side, please. Yes. বল আমি রিপিট করব, আপনি বলেন। আমি ওই আমার সুগার লেভেলটা ক্রস করেছে লাস্ট মান্থ। ডক্টর আমাকে এখন প্রেসক্রিপশন করেনি, আমার মেডিসিন ডেট হচ্ছে সানডে মেবি। তো বলছে আপনার 6.7.8, সো আমাকে ওষুধ নিতে হবে। আপনার কি পরামর্শ? ডায়াবেটিক দেখুন, যাদের 7.8 is pretty high diabetic, I would encourage to start taking some metformin. Doctor will prescribe you, but 7.8, and if you think আপনি যদি মনে করেন যে এটা মাত্র শুরু হয়েছে, জাস্ট মাত্র, তাহলে হয়তো যদি ওষুধ দেন নাই, দ্যাটস ইউর চান্স। আপনি এখন একটু বাসায় ইয়োগা করেন, সকালে একটু পার্কে হাঁটতে যান, কার্বোহাইড্রেট ফ্রি খাবারটা খান, তারপরে আমাদের একটা মেডিসিন আছে সুগার ব্যালেন্সার। এটা মেটফর্মিনের বিকল্প না। অনেকে আজকে অনেকেই প্রশ্ন করছে, আমি কি সুগার ব্যালেন্সার খেলে কি আমি মেটফর্মিন খেতে পারবো? মেটফর্মিনটা তো ডিফারেন্ট মেকানিজমে কাজ করছে, টু পুশিং দ্য সেল টু টেক দ্য মেডিসিন দ্য সুগার। বাট আমাদের ন্যাচারাল যে সুগার ব্যালেন্সের মধ্যে সমস্ত ধরনের নিউট্রিশনাল কম্পোনেন্ট, প্রোটিন এবং সুগার মেটাবলাইজিং সাপোর্ট যে নিউট্রিশনাল মেডিসিনগুলো আছে, হ্যাঁ, কিছু আর্টসও আছে। তো এটা হচ্ছে পুরো হোলিস্টিক অ্যাপ্রোচ। আমাদের যে শুধু মেটফর্মিন একটা কেমিক্যাল না, এখানে প্রায় 20 থেকে 30টা কেমিক্যাল আছে, আমি এক্স্যাক্টলি মনে নাই। কারণ টু সাপোর্ট ইউ দ্য হোলিস্টিক্যালি ইমপ্রুভ দ্য সুগার মেটাবলিক সিস্টেম। তো আমার মনে হয় আপনি ওটা নিতে পারেন, ওটা না নিলেও চলবে। যদি আপনি কার্বোহাইড্রেট ফুড অ্যাভয়েড করেন, এটা সকালে ফাস্টিং করেন, ডিটক্সিং খাবারগুলো খান, না হলে এটা নিলেন। আর যদি তাও না হয়, মেটফর্মিন নিয়ে টেম্পোরারি, আর আমাদের যে সুগারের উপর যে ভিডিওগুলো দেখেন, আরও অনেকগুলো কথা, এগুলো দেখেন, ইনশাল্লাহ আপনার হয়তো মেডিসিন যে লাগবে না। তাহলে আপনি করেন, তাহলে তো ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি ডায়েটটা ফলো করেন, সাপ্লিমেন্টটা নেন এবং এক্সারসাইজ করেন, ফাস্টিং করেন, ইউ শুড বি ফাইন ইনশাআল্লাহ। জি বলেন। আপেল সিডার ভিনেগার কি কন্টিনিউ খেলে কোনো সমস্যা আছে? অ্যাপল সাইডার ভিনেগার কন্টিনিউ খেলে কোনো সমস্যা আছে কিনা, এটা আপনাদেরকে অনেকে ভয় দেখায় না। আমি আমার ছোট্ট ছেলেটাকে বয়স 3 বছর পর থেকে অ্যাপল সাইডার ভিনেগার দিচ্ছি। এক চামচ অনেকে বলে, আমি বলছি বসেন, আপনি বসেন, তা দিচ্ছি। এবং
শুধু ছোটো ছেলে না, আমার বৃদ্ধ বাবা যিনি 95 ইয়ার্স ওল্ড, আলহামদুলিল্লাহ। আমার বাবা আমেরিকাতে আসে প্রায় 22 থেকে 24টা, মনে হয় 22-23 বা 24টা মেডিসিন নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। 95 ইয়ার্স ওল্ডে আপনি আমরা ছবি দেখাতে পারি, you can imagine he looked like fresh young man, very smiling all the time. So এখন স্যার ভিনেগার আমার বাবাকে আমি সব বেলা দিই। আমি কথাটা বলছি কেন, যে ছোট কাল থেকে বৃদ্ধ বয়স পুরো জীবনে, সারা জীবনে আপনারা ভিনেগার খাবেন কেন? আপনার এই যে ভাই পানি খাচ্ছে, পানি এই বোতলের মধ্যে কিন্তু যেটুকু পানির প্রয়োজন তার থেকে বেশি পানি কিন্তু ধরবে না এখানে, আপ হবে, অর্গানগুলো ইনফ্লামেশন হবে কোন সময়। তাহলে আপনার সব সময় আপনার ডাইজেশন সাপোর্ট দিয়ে দিতে হবে, দিয়ে দিতে পারেন। না দিলেও অনেকে লাগে না, দিলে কোনো লস নাই, এবং এটা মানে মানে এটা কখনো বেশি অ্যাসিড হবে না। সবসময় দিয়ে যাবেন, সারা জীবন দিবেন, সবসময় আপনার ডাইজেশন সাপোর্টটাকে দিয়ে যাবেন, তাহলে আপনার ডাইজেশন যদি ভালো থাকে আপনার অনেক রোগ থেকে ভালো থাকতে পারবেন। তো এটা সারা জীবন খেলে কোনো সমস্যা নাই। এখন মিটটা কেন বলা হয় ওরে বাবা এটা তো অ্যাসিডোসিস হবে, তোমার কিডনি যাবে এক সময়, কারণ কিডনিতে অ্যাসিডোসিস হয়, কিন্তু অ্যাপল সাইডার ভিনেগার তো অ্যাসিড। এখন এইভাবে যে অ্যাসিড অ্যাসোসিয়েট করা তাও ট্রু, কিন্তু অ্যাপল সাইডার ভিনেগার তো হচ্ছে যে এটা ইট অ্যাসেস উইথ অ্যালকালাইন। ওয়াই? বিকজ ইট হেল্পস দ্যাট মেটাবলিজম যদি ভালো হয় তাহলে তো এটা অ্যালকালাইন হয়ে, শরীরে অ্যালকালাইন এনভায়রনমেন্ট তৈরি হবে, তাহলে ইউ হেল্পিং কিডনি, নট ইউ হার্টিং কিডনি। এই জন্য বলছি অ্যাপল সাইডার ভিনেগার অ্যাসিডোসিস করে না, এটা অ্যালকালাইন তৈরি করে, এটা সারা জীবন খেতে পারেন, তবে লিমিট, ইউ ডোন্ট ওয়ান্ট টেক মোর দ্যান 2 টেবিল স্পুন, যাদের খুবই মেজর সমস্যা। ছোট বাচ্চা 2-3 বছর থেকে কয়েক ফোঁটা, চিলড্রেনদের জন্য 1 চা চামচ এনাফ। যাদের হেলথের সমস্যা 1 টেবিল চামচ দিয়ে শুরু করেন, অনেকে 1.5 টেবিল চামচ 2 টেবিল চামচ লাগতে পারে। আমি আমাকে দিয়ে বলি, আমার যেহেতু মাল্টিপল অটোইমিউন রোগ ছিল, হ্যাঁ, তো এই জন্য আমার কাছে অনেকে আসে বলে আপনার যে রোগটা আমার সেই রোগটা। এখন দেখেন আলহামদুলিল্লাহ আমি কিউরড। তো তখন বলি, সেজন্য বলছি যে যেমন আমি 2 টেবিল স্পুন খেলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনি নিজে দেখবেন যে কত বেশি খেলে আপনার পেট জ্বলতেছে না, ততটুকু আপনি খাবেন। এই জন্য 2 টেবিল চামচের বেশি কারো লাগে না, তো সারা জীবন খাবেন। বোতলে 1 মুখে একটা চিলড্রেনদেরকে দেওয়া, মানে ইয়তদেরকে দেওয়া যায়, আপনার জন্য 1 টেবিল চামচ খেতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি সিস্টারদের প্রশ্ন নেই, ওনারা চাচ্ছে একটু। জি বলেন। আর্থ্রাইটিস কোনটা? আর্থ্রাইটিস তো হ্যাঁ, দেখুন এখানে উনি বলছে যে মানে আপনি বসেন, বলছি আমি। তো উনি যেটা বলছে যে আর্থ্রাইটিস কিন্তু এখানে কিন্তু আর্থ্রাইটিস উনি ভেরি সিরিয়াস পর্যায়ে, উনি অলরেডি সার্জারিও করেছে। হ্যাঁ, তো এখানে একটা স্টোরি বলি। গত পরশুদিন আমি টেক্সাস ছিলাম, 3 দিন আগে টেক্সাস ছিলাম, মাইকেল আমার কল দিল, মানে ডক্টর হক, I have a guy came from Michigan speaking Bangla. Can you help him? Can you talk to him? Oh, that's right. So Let me say, I had a patient from Bangladesh, came from Michigan. And this Bangladesh family were very nice. They flew in from Michigan because they heard about the treatments we offer for autism. So the patients came in, a little suspicious. They're very nice people. And I said, hey, this is a perfect opportunity to have Dr. Hawk say I'm a good guy and that we work together. And he was so happy, the patient was so happy to speak to Dr. Hawk because he speaks Bangladeshi and I don't. And it kind of solidified our relationship. Yeah, I know. And he's doing, the patient's doing well. They're going to refer us to other patients in the Bangladesh community in Michigan. I understand it's a giant community. I'm going to go there as a guest of this patient and have dinner at his house. He invited me and my wife to go. And we're going to talk to patients in Michigan, and he's going to be the translator. So I made a little side deal with him. Said, listen, you be my translator and see if we can give information so it can resonate to the community. And I was very touched that Dr. Hawk took the time out of his schedule to speak to my patient. That was very nice of you. Thank you so much. Anyway, thank you, Mike. Thank you. Thank you. The story was he came for knee joint injection. Yeah. So that means what I mean that the good thing is joint injection stem cell only শুধু একটা লাগে, শুধু একটা ইনজেকশনে ভালো হয়ে যায়, যেটুকু জেনারেশন ভালো হয়ে যায়। কিন্তু যখন যারা অটিজম বা কিডনি মিনিমাম 3টা লাগে। কিন্তু জয়েন্টের সুবিধা কি, একটা ইনজেকশনে যে কার্টলেজ বা বোন যে রিজেনারেট হয়েছে এটা রিগ্রো করে ফেলে। সুবহানাল্লাহ। ফর ফার্দার ড্যামেজ আপনাকে আমাদের ট্রিটমেন্টে থাকলে ভালো হবে কি
আমাদের ট্রিটমেন্ট তো কোনো ট্রিটমেন্ট না, আসলে জাস্ট সুস্থ জীবনধারা। তো যাদের এই পর্যায়ে না, আর্থ্রাইটিসের পেইন এখন এই পর্যায়ে যায় না, যারা শুধুমাত্র পেইন টেন করে, তাদের প্রথম কাজ হচ্ছে ওই যে ভাই বলেছে অ্যাপল সাইডার ভিনেগার। অ্যাপল সাইডার ভিনেগারের অভাবে আপনার কী হয়, পেটে মানে কি অভাবে বলতে এইভাবে না, পেটে যখন অ্যাসিড কমে যায়, পেটে অ্যাসিড কমে গেলেই আমাদের মেটাবলিজমটা উইক হয়, পেটে প্রোটিন ডাইজেশনটা আর হয় না। তখন আমাদের এই জয়েন্টের জন্য যে প্রয়োজনীয় নিউট্রিশন দরকার হয়, যেমন কার্টলেজ, যেমন ফ্লুইড, বোন ম্যারো, এগুলো তৈরি হতে পারে না, তখন গিয়ে সমস্যাগুলো তৈরি হয়। তাহলে আপনাকে প্রথম কাজ করতে হবে, আপনাকে এই খাবারের সাথে অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে খাবেন, প্রথম কাজ। যারা এই ধরনের যার বাইরে বলছেন আপনাদেরও আছে এটা। দ্বিতীয়ত হচ্ছে যে হেলদি ফ্যাট খাবেন। জয়েন্ট ফ্রুটগুলো মোরলি ফ্যাটি সাবস্টেন্সেস। তো হেলদি ফ্যাট খাবেন কি, তাহলে বেশি করে মাছ, গোস্ত, ডিম, দুধ খাবেন। দ্যাট উড বি হরিবল। আমরা তাই মনে করি নাকি? এখন মাছ কোত্থেকে আসে? বাংলাদেশি মাছ ফার্মে তৈরি করা হয়েছে। ডিম কোত্থেকে আসে? ডিম তো আর ডিম না, এখানে তো মানে প্লাস্টিকের ডিম মনে হয়, মানে কি একেবারে মানে ইয়েলো, কোনো অরেঞ্জের কোনো নামগন্ধা নেই। ডিম হতে হবে অরেঞ্জ, ওমেগা 3 কালার, যেটা অর্গানিক্যালি তৈরি করা। আর মাংস হতে হবে যেটা, যে চিকেন বা অ্যানিমেলগুলা ন্যাচারালি ঘুরে ফিরে বড় হয়েছে, ন্যাচারাল খাবার খেয়েছে। ওদেরকে আমরা ভুসি খাওয়াই বা এখানে স্টেরয়েড থাকে, এগুলো খাওয়াই বড় করছি। এই মাংস, এই ফ্যাটি মাংস খেলে তো আমাদের সুস্থ হবে না। আর অনেকেই ফ্যাট খেতে ভয় পায়। এই জিনিসটা দেখেন, যদি ফ্যাটি খাবার যদি না খান, আবার যাদের গলব্লাডার সমস্যা তারা ফ্যাটি খাবারটা একটু কম খাবেন টেম্পোরারি, কারণ ফ্যাটি খাবারকে যে কনভার্ট করে ফ্যাটি অ্যাসিডে, দ্যাট নিডস contribution of gallbladder that hold the bile coming from liver. So you got to be careful temporarily আপনারা ফ্যাটি খাবার কম খেতে হবে যাদের গলব্লাডার সমস্যা। অনেকেই গলব্লাডার সমস্যা বাংলাদেশের মধ্যে, এটা বাংলাদেশের মধ্যে খুব বেশি গলব্লাডার সমস্যা। কারণ হচ্ছে টু মাচ স্ট্রেস, কারণ হচ্ছে ফ্যাটি অ্যাসিড কমে যাওয়া, কারণ হচ্ছে আমরা খুব প্রসেস ফুড খাবার খাই। তো তাহলে জয়েন্টের জন্য আপনারা এই হেলদি ফ্যাটি খাবারটা খাবেন, গুড হেলদি খাবার, অ্যাসিডটা অ্যাপল সাইডার ভিনেগার দিয়ে খাবেন যাতে খাবারটা ভালো হজম হয়। এক্সারসাইজ করবেন, ইয়োগা করবেন। তারপরে হচ্ছে যে সবসময় খাবারের মধ্যে প্ল্যান রাখবেন, প্ল্যান্ট বেস খাবার, মানে শাকসবজি না হলে আমাদের প্রয়োজনীয় ফাইবার থাকবে না, ফাইবার না হলে লং রান আমাদের কোলন হেলথটা ভালো থাকবে না। তো এইগুলো যদি মেনটেন করেন ভালো থাকবেন। ছাড়া আবার টেম্পোরারি যাতে সমস্যা, নারিকেল তেল ম্যাসাজ করবেন, কারণ এখানে ইনফেকশন জমে, এখানে কিছু ব্যাকটেরিয়া এখানে জন্মায়। নারিকেল তেল ম্যাসাজ করলে এগুলো কমে যাবে, গরম হিটে সেক দিলেও ব্যাকটেরিয়াগুলো মরে যায়, আর গরম হাত প্যাড আর কি। তারপরে হচ্ছে যে কি আমাদের মেডিসিনের মধ্যে আছে টুরমেরিক থেকে কার্কুমিনটা আছে, তারপরে আছে হলো যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা ন্যাচারালটা। ক্যালসিয়াম সব জায়গায় পাওয়া যায়, সবাই ক্যালসিয়াম খায়, কিন্তু এই ক্যালসিয়াম খেয়ে যে কী যে 12টা বাজে, আমি তো সবসময় দেখছি আপনারা এই ধরনের ক্যালসিয়াম খাবেন না। সবার আগে হচ্ছে ম্যাগনেসিয়াম ছাড়া ক্যালসিয়াম শরীর নিতে পারে না, শরীর। সো ম্যাগনেসিয়ামটা হচ্ছে মেইন শাটল টু ক্যারি এনি নিউট্রিশন ইনটু দ্য সেল। সো ম্যাগনেসিয়ামটা আপনারা আগে খাবেন। ম্যাগনেসিয়াম কি কথা কেউ বলে না, সবাই ক্যালসিয়াম খাও, সমস্যা ক্যালসিয়াম খাও, সবাই ডাক্তার এখানে এই ব্যাপারে, ব্যথা হলে ক্যালসিয়াম খাও। নো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম একসাথে খেতে হবে। ভিটামিন ডি চেক ও ডাক্তার তোমার করে নাই, আপনার সবার আগে ভিটামিন ডি চেক করবেন, কারণ ভিটামিন ডি যদি চেক ভালো না থাকে আপনার জয়েন্ট পেন কোনোভাবে কমবে না, ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না যদি আপনার ভিটামিন ডি মানে 50 নিচে নেমে যায়। সাইমেন ভিটামিন সিটা সবসময় 70-80 রাখার জন্য, যখন ভিটামিন সি 50 নিচে নামবে আর ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। ক্যালসিয়াম খাও। ইসটা ক্যালসিয়াম খাওয়া, ইসে ভিটামিন ডি লেভেলটা কেমন আছে, আপনি ম্যাগনেসিয়াম এক্সট্রা নিচ্ছেন কিনা, হ্যাঁ। বা এই জন্য আমি যেটা করেছি, আমি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এক্সট্রা বানিয়েছি, আবার আমি এক্সট্রা ক্যালসিয়াম বানিয়েছি, যে ভাইটাল ম্যাগনেসিয়াম আলাদা করে বানিয়েছি, যার জয়েন্ট পেন তো অনেক বাড়ছে। তো এগুলো নেবেন লাগে। আর এর আগে যেটা বলছি লাইফস্টাইলের কথা বললাম, খাবারের কথা বললাম, ওগুলো ফলো করবেন। আল্লাহ আপনাদেরকে একটা সুন্দর জীবন দেবে, কারণ জয়েন্ট পেন করে নামাজ পড়া যায় না, ইবাদত করা যায় না, খুব কঠিন না। জি, আমি এবার এখান থেকে প্রশ্ন নেই। হ্যাঁ, জি। জোরে বলেন, ঠিক আছে, পাচ্ছি। হ্যাঁ, তারপরে বুঝছি, হ্যাঁ বুঝছি, তারপরে হ্যাঁ জি। চলবে, আমার ফ্লাস্কটা দিন, ফ্লাস্কটা আছে, থার্মালটা আছে। জি, আইজিএন অ্যাপ্রোপ্যাথি নিয়ে উনারা তো আজকে আইজিএন অ্যাপ্রোপ্যাথি একজন আসছে, মাইকেলের সাথে মিট করবে, আইজিএন অ্যাপ্রোপ্যাথি নিয়ে আসছে। ও উনি তো, হ্যাঁ। তো আইজিএন অ্যাপ্রোপ্যাথি থেকে তো আসলে এই জিভাটা কমে যায় আর কি। হ্যাঁ, তো আইজিএন অ্যাপ্রোপ্যাথি এই জিভাটা
যেটা আসছে এটা স্টেজ 5-এ চলে গেছে প্রায়, হ্যাঁ স্টেজ 5-এ। ডক্টর 14 বলে, ইজ ইট 14 ইজ স্টেজ 5 কিডনি ইজিএফআর? ওকে সরি। তো যে স্টেজ 5 or 4 যে স্টেজ থাকে না কেন, হয়তো 5-এ চলে গেছে, এখানে এখন ডায়ালাইসিস করতে হবে। তবে আমাদের কিছু পেশেন্ট ডায়ালাইসিস ছাড়া বেরিয়ে আসছে। আমার একটা মাত্র পেশেন্ট ডায়ালাইসিস করার পরেও ডায়ালিসিস থেকে বেরিয়ে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ডায়ালিসিস করতে না গিয়ে ভালো হয়েছে অনেক আছে, বাট অনেকে আছে, থ্যাংক ইউ, অনেকে আছে ডায়ালাইসিস না করে পারে নাই, এটাও আছে। সো আমি আজকে বলেছি যে কিডনি স্টেজ 4-এ চলে গেলে এখানে সম্ভাবনাটা বা একটু ডিপেন্ড করছে আপনার ওভারঅল স্বাস্থ্যের উপরে। তবে স্টেজ 3 থাকলে যেটা মনে আছে, এটা আমার জানা মতো কোনো ফেলিউর কেস নাই। তো আপনার জন্য বলবো আপনি ডায়ালিসিস যান বা না যান, আমাদের ট্রিটমেন্টটা নেওয়ার পরে ইনশাল্লাহ আপনার হয়তো বা এটার মানে ডক্টর মাইকেলের যে স্টেম সেল যেটা আছে এটা করলে হয়তো বা আপনার সিরিয়াস পর্যায়ে যেতে হবে না ইনশাল্লাহ। হয়তো হবে না, হয়তো হতেও পারে, এটা 50-50 চান্স। What time is it? What time? True profession. কটা হচ্ছে? 7:48. There's a clock there, doctor. Okay, we have 10 minutes. Okay. জি ভাই। উনি বলছে পাইলস সম্বন্ধে বলার জন্য। পাইলসটা কেন হয়? এখন পাইলস যেটা হয় যে দীর্ঘদিন থেকে জমে ওঠা ডাইজেস্টিভ টক্সিন বা আনডাইজেস্টিভ খাবারের ডেব্রিসগুলো এসে ওখানে ভেইনে ইনফ্লামেশন তৈরি করে আমাদের কোলনে, এবং কোলনে পানি শূন্যতার একটা কারণ। এখন কোলনে পানি শূন্যতা কেন হয়? ওই যে বলছি ম্যাগনেসিয়ামের অভাব, আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের অভাব। এখন ম্যাগনেসিয়ামের অভাব কেন হয়? আমরা তো প্ল্যান্ট বেস খাবার খাই না। আমাদের বাংলাদেশের মধ্যে চা খাওয়ার একটা অভ্যাস, সারাদিন অনেকে আছে সারাদিন চা খায়, এমনও আছে। যারা চা খাবে, আরেকটা কারণ হয়, আরেকটা হচ্ছে যে যাদের দীর্ঘদিন থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে পেটে, এটা আবার ডায়াগনোজ করা হয় না, কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন কোষের ভিতরে চলে যায়, মানে টিস্যুর ভিতরে চলে যায়, তখন ডায়াগনোসটা করা হয় না। তো এখানে দিচ্ছি অনেকগুলো ব্যাপার। এখানে প্রথম হচ্ছে যে খাবার ঠিকমতো হজম না হওয়া, তারপরে হচ্ছে যে পানির শূন্যতা কেমন, ম্যাগনেসিয়ামের অভাব, তারপরে কি ইনফেকশন তৈরি হয় বিভিন্ন থেকে, তারপরে কি প্ল্যান্ট বেস খাবার খাওয়া হয় না, এই জিনিসগুলোর সমস্যা। এখন সমাধানের জন্য কী করতে হবে? আপনাকে মানে প্ল্যান্ট বেস ডায়েটে চলে আসেন, অ্যানিমেল ফ্যাট কমিয়ে দেন। কারণ আমাদের শাকসবজি কার্বোহাইড্রেটগুলো পেটে থাকে 24 ঘন্টা যদি রেগুলার বাউল মুভমেন্ট হয়। আর যারা মাংস, রেড মিটটা 3 দিন থাকে মিনিমাম, 3 দিন। আমি 3 দিনেও রেড মিটটা আমাদের স্টমাক থেকে পুরোপুরি যায় না, যদি স্বাভাবিক থাকে। স্বাভাবিক যাদের ব্যাকডোর ওপেন থাকে, আমাদের ব্যাকডোরই থাকে না, কাজই করে না, তখন তো মহাবিপদ। তখন এই রেড মিটটা আপনার শরীরে আর হজম করতে পারছে না, মেটাবলিজম হচ্ছে না, তখন এখানে পাইলসের জন্য সমস্ত মেকানিজম তৈরি করছে। তো টেম্পোরারি অ্যানিমেল ফ্যাটগুলো কমাই দিবেন, এটা হলো প্রথম কাজ। টেম্পোরারি অ্যানিমেল কমাই দিবেন, আর শাকসবজি বেশি করে খাবেন, প্রথমত এটা কাজ। তারপর ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টটা নেবেন, তারপরে প্রোবায়োটিক খাবেন। প্রোবায়োটিক খাবার অনেক পাওয়া যায়, কিমসি, কেম্বুচা, সাওয়ার ক্রাউট, ইয়োগার্ট, এগুলো তো পাওয়া যায়, এগুলো খেতে হবে টু ইমপ্রুভ দ্য মাইক্রোবায়োটা। তারপরে হচ্ছে যে আমাদের এর পাশাপাশি আপনার এক্সারসাইজ করতে হবে। আর কোলন ক্লিনজিং থেরাপি আছে, ঘরে বসে করতে পারেন। কফি এনেমা, তাই না? আমি অনেক ভিডিও করেছি, এখানে ভিডিও করা লাগে না। কফি এনেমা নিয়ে সব কথা বলে দিয়েছি, কয়েকটা করেছি তো, আপনাদের সব প্রশ্নের যা পাই ওখানে বলা আছে। এই কাজগুলো করলে দীর্ঘস্থায়ী কোলন থেকে মুক্তি পাবেন। আর কোলন সার্জারিগুলো কী হবে, মানে পাইলসের সার্জারিগুলো কী হবে, এটা আপনারা জানেন। হ্যাঁ, ইটস ক্যান বি ভেরি আবার করতে হবে। ডাক্তার আপনাকে বলবে যে আবার করতে হবে। সো ন্যাচারালি সায়েন্টিফিক্যালি বডির মতো করে কাজ সুস্থ হতে হবে, এটাই আপনার সমাধান। জি, আচ্ছা মাইকেল আনসারটা মাইকেল দিবে, একটু পরে দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, she got autism child, so she got autism child. So what treatment you have for him? Well, prior to meeting Dr. Hawk, we treated a lot of autistic patients on the spectrum.
with an IV push of stem cells and exosomes. The exosome part is paramount, so the penetration of the blood-brain barrier, combination of stem cells and exosomes is a classic combination for autism. And that also requires 3 monthly IV pushes into the vein every 30 days for 3 months. The compliance part is difficult for a child to get an IV push, so it's a little tough to have the child sit there because you have to push the stem cells through slowly over 5 minutes, and that can be concerning. So the hardest part is really just bringing the family together, distracting the child, and doing the IV push. We're seeing improvements in communication skills, behavior, the way they listen to their family. That's the feedback we get from the doctors who send patients to my clinic in New Jersey for the last 9 years. We don't advertise. Every patient we treat is from referrals, from the great clinical outcomes they receive for autism. Now, once again, before you spend money to make a dedication to having stem cells and exosomes as part of the child's therapy for autism, request the research, the independent third-party research papers that says it's safe and effective. I think that's a great place to start. You can read the research. If the research is complicated, read the introduction, the discussion, and the conclusion. We'll summarize how the cells are going to work for autism. Once you review it, you can call me and we'll talk about it. If you want to come in for a free in-person consultation, I'm always available too. Just contact me a couple days in advance so I can make it out here to New York City. My number is 732. Yeah, and if anybody here that couldn't get my number, He already gave, he gave number a couple of times. Everyone have his number. No, it's okay. Yeah, my number is 732-703-2882. Okay, and in addition to stem cell, আপনাদের অটিজমের জন্য আপনারা জানেন যে ডায়েটারি মোটিভেশন লাগবে, গ্লুটেন ফ্রি, ডেইরি ফ্রি এবং সুগার ফ্রি। আর এর পাশাপাশি আপনাদেরকে ন্যাচারাল কিছু সাপ্লিমেন্ট লাগবে। সাপ্লিমেন্টগুলো ব্রেন ইনফ্লামেশন, ইমিউন সিস্টেম, মেটাবলিজমকে হেল্প করবে ইনশাআল্লাহ। এতে করে বাচ্চারা ভালো ফল পাচ্ছে। লিটন ভাই Allah